নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে ডেস্টিনেশন কি ইউটিউব চ্যানেলে স্বাগত। তোমরা সকলে জানো যে এনটিপিসি পরীক্ষার জন্য পিওয়াইকিউ সিরিজ আমরা অলরেডি শুরু করেছি। আজকে আমরা 4ই জানুয়ারি 2021-এর ঠিক আছে প্রথম যে শিফটের পরীক্ষাটি হয়েছিল সিবিটি 1-এর সেই শিফটের প্রশ্নগুলো আলোচনা করব। এরপর দেখো, প্রথমেই যে প্রশ্নটি রয়েছে, সুকন্যা সমৃদ্ধি যোজনা কে চালু করেন? সুকন্যা সমৃদ্ধি নরেন্দ্র মোদী, মনমোহন সিং, অটল বিহারী বাজপেয়ী নাকি ইন্দিরা গান্ধী? সুকন্যা সমৃদ্ধি যোজনাটি চালু করেছিলেন কে? নরেন্দ্র মোদী। এই মোদী সরকারের সময় কয়েকটি গুরুত্বপূর্ণ যে যোজনা আছে ভারত সরকারের, তার মধ্যে একটি হচ্ছে জনধন যোজনা। জনধন যোজনা, ঠিক আছে। এটা কবে চালু হয়েছিল? 2014 সালে। এবং যদি ডেট জিজ্ঞেস করে 2014-র 28শে আগস্ট। এরকম আরও একটি হচ্ছে স্কিল ইন্ডিয়া মিশন। স্কিল ইন্ডিয়া মিশন, ঠিক আছে। এটা কবে চালু হয়? এটাও 2014-তে চালু হয়, স্কিল ইন্ডিয়া মিশন। তাছাড়া আর কি আছে? মেক ইন ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া, স্বচ্ছ ভারত অভিযান, ঠিক আছে। আর যদি বলা হয় রিসেন্টের মধ্যে কি খুব গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে পিএম বিশ্বকর্মা যোজনা। পিএম বিশ্বকর্মা যোজনা, ঠিক আছে। আরেকটা হচ্ছে পিএম জন ঔষধি। রিসেন্টের মধ্যে এগুলো খুব গুরুত্বপূর্ণ। এরপর দেখো, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল ফোকাস কী ছিল? সেবা খাত মানে সার্ভিস সেক্টর, নাকি কৃষি ও শিল্প খাত, এগ্রিকালচার ও ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, নাকি কৃষি খাত, নাকি শিল্প খাত? প্রথম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি এসেছিল 1951 সালে জওহরলাল নেহরুর সময়, তার মূল যে ফোকাস সেটা ছিল কৃষি খাত। কী ছিল? কৃষি খাত, ঠিক আছে। প্রথম যে পরিকল্পনাটি আসে সেটা হচ্ছে 1951 সালে এসেছিল এবং 5 বছরের জন্য এই পরিকল্পনাটি ছিল 1951 থেকে 56। এটা হচ্ছে প্রথম 5 ইয়ার প্ল্যানিং, ঠিক আছে। এই প্ল্যানিংয়ের মূল ফোকাস তো বললাম কৃষিখাত ছিল। এবং এটির যে মডেলটি কে তৈরি করেছিল বা মডেলটির নাম কি? কী নাম? হ্যারড ডোমার মডেল, ঠিক আছে। এবং এটির যে ড্রাফটকে তৈরি করেছিল, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি খুব গুরুত্বপূর্ণ। এটার যে ড্রাফট সেটা তৈরি করেছিল KN রাজ, ঠিক আছে। KN রাজ তিনি কিন্তু এই ড্রাফটটি তৈরি করেছিলেন। এই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতেই 2 অক্টোবর, কবে? 2 অক্টোবর 1952 তিনি একটি প্রোগ্রাম চালু করেন, সেটা হচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম। কি? কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম। তাহলে প্রশ্ন যদি আসে যে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে চালু হয়? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এবং এই প্রোগ্রামের আন্ডারে একটি নতুন পদের সৃষ্টি হয়, সেটা বলা হচ্ছে BDO, ঠিক আছে, ব্লক ডেভেলপমেন্ট অফিসার। ব্লক ডেভেলপমেন্ট অফিসার। তাহলে BDO পদের সৃষ্টি হয় প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে। এবং এই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে 3টি গুরুত্বপূর্ণ নদী বাঁধ তৈরি করা হয়। একটা হচ্ছে DVC, দামোদর ভ্যালি কর্পোরেশন, একটা হচ্ছে ভাংরা নাঙ্গল, ঠিক আছে, আর একটা হচ্ছে হীরাকুন্দ। তো এই যে 3টে নদী পরিযোজনা চালু করা হয়েছিল, এই 3টাকে কি বলেছিল? জওহরলাল নেহরু বলেছিল আধুনিক ভারতের মন্দির। তাহলে নদী পরিযোজনাকে আধুনিক ভারতের মন্দির কে বলেছিলেন? জওহরলাল নেহরু, ঠিক আছে। এরপর দেখো, আমাদের টোটাল এখনও পর্যন্ত মানে কটা এসছে? 12টা 5 ইয়ার প্ল্যানিং তৈরি হয়েছে। তারপর এটার নাম পরিবর্তন করে কি হয়েছে? নীতি আয়োগ। প্ল্যানিং কমিশনের নাম পরিবর্তন করে হয় নীতি আয়োগ বর্তমানে। তো প্রথম যেটা 5 ইয়ার প্ল্যানিং সেটা তো বললাম 1951 সালে এসেছিল এবং 56 পর্যন্ত প্ল্যানিং ছিল। সেকেন্ড 5 ইয়ার প্ল্যানিং 1956 থেকে 61, ঠিক আছে। থার্ড এসেছিল তোমার 1961 থেকে 66। তারপর 3 বছরের গ্যাপ ছিল। তারপরে 4 নাম্বার যে 5 ইয়ার প্ল্যানিং সেটা এসেছিল 1969 থেকে 74 পর্যন্ত, ঠিক আছে। এবং 5 নাম্বার 5 ইয়ার প্ল্যানিংটা এসেছিলো তোমার 1974 থেকে 78। এইগুলো কিন্তু আসে যে
5 ইয়ার প্ল্যানিংয়ের ডেটটা কত, যেমন 1974 থেকে 78, এটা কিন্তু 5 বছর চলেনি, 4 বছর চলেছে, কারণ সেই সময় কংগ্রেসের সরকার পাল্টে যায়। তারপর দেখো 6 নম্বরটা চলেছিল তোমার 1980 থেকে 85, আবার কংগ্রেস আসে। 7 নম্বর 5 ইয়ার প্ল্যানিং 1985 থেকে 90, ঠিক আছে। 8 নম্বর 1992 থেকে 97, 1992 থেকে 97। 8 নম্বর হচ্ছে তোমার 9 নম্বর হচ্ছে তোমার 1997 থেকে 2002, 9 নম্বর হচ্ছে 1997 থেকে 2002, এবং 10 নম্বরটা যদি বলা হয় 2002 থেকে 10 নম্বরটা কত 7 পর্যন্ত, এবং 11 নম্বর 2007 থেকে 12, এবং 12 নম্বর হচ্ছে 12 থেকে 17, লাস্ট যেটা আছে সেটা হচ্ছে তোমার 2012 থেকে 17, ঠিক আছে। নেক্সট দেখো, কোন সালে ভারত প্রথম অলিম্পিকে অংশগ্রহণ করে? অলিম্পিকে প্রথম অংশগ্রহণ কবে করে ভারত? 1900 সালে, 1923, 24 নাকি 25? তো দেখো, ভারত প্রথম অলিম্পিকে অংশগ্রহণ করেছিল 1900 সালে, ঠিক আছে, 1900 সালে। এবং কে করেছিল প্রথম ভারতীয় হিসাবে? নরম্যান প্রিচার্ড। কে করেছিলেন? নরম্যান প্রিচার্ড, ঠিক আছে। তিনি প্রথম ভারতীয় যিনি অলিম্পিকে অংশগ্রহণ করেন, এবং তিনি একজন অ্যাংলো ইন্ডিয়ান ছিলেন, ঠিক আছে, অ্যাংলো ইন্ডিয়ান, বোঝা গেছে। এরপর দেখো, আমাদের যদি বলা হয় প্রথম মহিলাকে, ফার্স্ট ওমেন, প্রথম মহিলা হচ্ছে মেরি লীলা রাও। কি নাম? মেরি লীলা রাও, ঠিক আছে, মেরি লীলা রাও। এখনো পর্যন্ত আমাদের যে অলিম্পিকের ইতিহাস, সেখানে আমরা টোটাল 10টা স্বর্ণপদক জিতেছি এখন পর্যন্ত। 2024 পর্যন্ত 10টা স্বর্ণপদক, তার মধ্যে 8টা স্বর্ণপদক আমরা কাদের কাছ থেকে পেয়েছি? হকি টিম থেকে, ঠিক আছে। এবং একটি পেয়েছি কার কাছ থেকে? একটি পেয়েছি অভিনব বিন্দ্রা, এবং আরও একটি পেয়েছি নীরজ চোপড়ার কাছ থেকে। তো হকির কাছ থেকে আমরা টোটাল 8টা গোল্ড মেডেল পেয়েছি, এবং তার মধ্যে 1928 সালে প্রথমবার আমরা গোল্ড মেডেল পাই কিসে? হকিতে, ঠিক আছে। এরপর দেখো, ভারতের হয়ে প্রথম মেডেল কে এনেছিল? ভারতের হয়ে প্রথম পদক এনেছিল কেডি যাদব, ঠিক আছে, কেডি যাদব। প্রথম ব্রোঞ্জ মেডেল তিনি পেয়েছিলেন, ব্রোঞ্জ, 1956 সালে, ঠিক আছে। কিসের জন্য পেয়েছিলেন? রেসলিং, ঠিক আছে, রেসলিংয়ে তিনি পান। এরপর দেখো, ভারতীয় যে অলিম্পিক কমিটি, ঠিক আছে, ভারতীয় অলিম্পিক কমিটি, এটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই ভারতীয় অলিম্পিক কমিটির স্থাপনা হয় 1927 সালে, 1927 সালে, কিন্তু এটির মান্যতা পেয়েছিল 1924-এ, ঠিক আছে। এবং অলিম্পিক কমিটির প্রথম হেড কে ছিল? জামশেদজি টাটা। এবং বর্তমানে যদি বলা হয় কে আছেন? পিটি ঊষা। কে আছেন? পিটি ঊষা, ঠিক আছে। নেক্সট দেখো কি আছে, নবকালেবর উৎসব কোন রাজ্যের সঙ্গে যুক্ত? উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল, সিকিম নাকি আসাম? তো প্রথমেই বলে রাখি, নবকালেবর উৎসবটি হচ্ছে উড়িষ্যার সাথে যুক্ত। নবকালেবর উৎসবটা কি? আমাদের পুরীর যে জগন্নাথ মন্দির, সেখানে ভগবান জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার যে কাঠের মূর্তিটি আছে, সেই মূর্তিটাকে পরিবর্তন করা, ঠিক আছে। একটা সময় পর সেই মূর্তিটাকে তো পরিবর্তন করতে হয়, সেই মূর্তিটার যে পরিবর্তন করার উৎসব, তাকে বলা হচ্ছে নবকালেবর, ঠিক আছে। এটি মোটামুটি তোমার 8 বছর, 11 বছর, 12 বছর বা 19 বছর অন্তর চেঞ্জ করা হয়, যেমন মানে নক্ষত্রদের উপর ডিপেন্ড করে হয়, তো যেমন সময় হয় ঠিক সেরকম। দেখো, উড়িষ্যার আরও কয়েকটি গুরুত্বপূর্ণ উৎসব আছে যেগুলো পরীক্ষায় আসে, তার মধ্যে একটা হচ্ছে ধনুযাত্রা। কি? ধনুযাত্রা। আর কি আছে? নুয়াখাইও উড়িষ্যার। রজ পর্ব কি মান্যতা আছে? যে আমাদের যে পৃথিবী মা, তার তখন কি করে? মাসিক চক্রে চলে, ঠিক আছে। আর একটা হচ্ছে বালিযাত্রা। আরও রয়েছে যেমন কোণারক মহোৎসব, ঠিক আছে, এগুলো সব উড়িষ্যার। আচ্ছা, আসামের দেখো,
আসামের কয়েকটা গুরুত্বপূর্ণ, যেমন একটা হচ্ছে বাঁচুয়া, কালারটা চেঞ্জ করে দিই, বাঁচুয়া, ঠিক আছে, বাঁচুয়া কোথাকার, বাঁচুয়া আসামের। তারপর হচ্ছে বিহু, বিহুটা তো সকলেই জানো। গজ উৎসব, গজ উৎসব কোথাকার, আসাম। মিদাম মেফি, মিদাম মেফি কোথাকার, আসাম, ঠিক আছে। সিকিমের যদি বলা হয় কয়েকটি, সিকিমের কি কি রয়েছে, সাগা দাবা রয়েছে, খুব গুরুত্বপূর্ণ সাগা দাবা, ঠিক আছে, সাগা দাবা। তারপর হচ্ছে লোসাং, লোসাং কোথাকার, সিকিমের। তারপর হচ্ছে সকেবা, সকেবা, ঠিক আছে, এগুলো হচ্ছে সিকিমের গুরুত্বপূর্ণ উৎসব। এরপর পদার্থবিজ্ঞানের কোন শাখাটি বিশ্রামে তরলের বৈশিষ্ট্য নিয়ে কাজ করে, হাইড্রোস্ট্যাটিক, অ্যাস্ট্রোফিজিক্স, থার্মোডাইনামিক্স নাকি অপটিক্স। তো দেখো, যে তরলের বৈশিষ্ট্য নিয়ে যে শাখাটি কাজ করে তাকে বলা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক্স। কি বলা হয়, হাইড্রোস্ট্যাটিক্স। অ্যাস্ট্রোফিজিক্স কি, অ্যাস্ট্রোফিজিক্স হচ্ছে তোমার স্টাডি অফ ইউনিভার্স, স্টাডি অফ ইউনিভার্স, তাকে কি বলা হয়, অ্যাস্ট্রোফিজিক্স বা জ্যোতি পদার্থবিদ্যা। থার্মোডাইনামিক্স মানে কি, যেখানে থার্মোডাইনামিক্স হচ্ছে হিট, ওয়ার্ক, টেম্পারেচার এবং এনার্জি, এদের রিলেশন নিয়ে যেখানে পড়াশোনা করা হয় সেটাকে বলা হচ্ছে থার্মোডাইনামিক্স। এবং অপটিক্স হচ্ছে স্টাডি অফ লাইট, স্টাডি অফ লাইট, লাইটকে নিয়ে যেখানে পড়াশোনা করা হয়, আলোকে নিয়ে, তাকে বলা হচ্ছে অপটিক্স। আর আরেকটা প্রশ্ন আছে যে সাউন্ড, স্টাডি অফ সাউন্ড কি বলা হয়, অ্যাকোস্টিক্স। কি বলা হয়, অ্যাকোস্টিক্স, এসিও ইউএসটিআইসিএস, অ্যাকোস্টিক্স। নেক্সট, ভারতীয় সংবিধানের প্রথম সংশোধনী ড্যাশ তারিখে করা হয়, 1950, 51, 52 নাকি 53। তো ভারতীয় সংবিধানের যে সংশোধনী প্রসেস সেটা আমরা দেখতে পাই আর্টিকেল নাম্বার 368-এ, আর্টিকেল নাম্বার 368। এবং আমাদের সংবিধানের ভাগ কত, ভাগ হচ্ছে 20। এবং এই সংবিধান সংশোধনের যে প্রসেস আমরা সেটা কোথা থেকে নিয়েছি, সাউথ আফ্রিকা থেকে নিয়েছি, সাউথ আফ্রিকা থেকে, ঠিক আছে। তো প্রথম যে সংবিধান সংশোধন সেটা হয়েছিল 1951 সালে, ঠিক আছে। এবং এই প্রথম সংবিধান সংশোধনের মাধ্যমে আমাদের সংবিধানে দুটো জিনিস যুক্ত হয়, একটা হচ্ছে অনুসূচি 9, অনুসূচি 9, এখানে কি রাখা হয়েছিল, ল্যান্ড রিফর্ম ল, রিফর্ম ল, ভূমি সুধার যে আইন সেটা অনুসূচি 9 রাখা হয়। এবং তার সাথে যুক্ত হয় আমাদের ফান্ডামেন্টাল ডিউটিতে, ফান্ডামেন্টাল রাইটে আর্টিকেল 15(4), যেখানে ওবিসিদের জন্য, ঠিক আছে, কাদের জন্য, ওবিসি, ওদের জন্য যে রিজার্ভেশন সেটা রাখা হয়, রিজার্ভেশন, ঠিক আছে। তাহলে প্রথম যে সংবিধান সংশোধন তার মাধ্যমে এই জিনিসগুলো করা হয়েছে। এরপর দেখো, প্রথম সংবিধান সংশোধন হয়েছিল 1951 এবং এখনও পর্যন্ত টোটাল 105টি সংবিধান সংশোধন করা হয়েছে এবং 127টি সংবিধান সংশোধন বিল আনা হয়েছে, ঠিক আছে। মানবদেহে মানবদেহের পিএইচ মান কত, মানবদেহের পিএইচ মান, হিউম্যান বডি 2 থেকে 4 নাকি 5 থেকে 6 নাকি 7 থেকে 7.35 টু 7.45 নাকি 8.35 থেকে 9.45। তো মানবদেহের যে পিএইচের মান সেটা হচ্ছে 7.35 থেকে 7.45। দেখো, পিএইচ হচ্ছে একটা স্কেল, পিএইচ স্কেলের মাধ্যমে কোনো পদার্থ ক্ষারীয়, অম্লীয় নাকি নিউট্রাল সেটা চেক করা হয়। তো এখানে ধরো 0, এখানে আছে 14, 0 থেকে 14 এবং 7 হচ্ছে মিডিল পয়েন্ট, ঠিক আছে। তো দেখো, 0 থেকে 7-এর মধ্যে যেসব পদার্থের পিএইচ মান থাকে তাদেরকে বলা হয় অম্লীয়। এই প্রশ্নটার মতো আরও একটি প্রশ্ন আগের দিন করিয়েছি। এবং 7 থেকে 14-র মধ্যে যারা থাকে তাদেরকে বলা হচ্ছে ক্ষারীয়, এবং যাদের পিএইচ মান 7 তাদেরকে বলা হয় নিউট্রাল। তো দেখো, মানবদেহের হচ্ছে 7.35 থেকে 7.45, মানে হচ্ছে মানবদেহ ক্ষারীয়, ঠিক আছে। দেখো, মানবদেহের রক্ত এবং ইউরিন তার পিএইচ মান কত, রক্ত এবং ইউরিনের পিএইচ মান হচ্ছে 7.3 থেকে 7.5, এটা হচ্ছে রক্ত এবং ইউরিনের। এবং আমাদের যে গ্যাস্ট্রিক জুস তার পিএইচ মান হচ্ছে 1.2 থেকে 2। এবং ব্যাটারির জল সেটাও পড়ে 0 থেকে 1, তাহলে ব্যাটারির জল হচ্ছে অম্লীয়,
হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন কবে গঠিত হয়? হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন 1920, 22, 24 নাকি 26? তো হিন্দুস্তান রিপাবলিকান যে অ্যাসোসিয়েশন সেটি গঠন হয় 1924 সালে, ঠিক আছে। এবং এটি স্থাপনা কে করেছিলেন? শচীন্দ্রনাথ সান্যাল, ঠিক আছে। কে করেছিলেন? শচীন্দ্রনাথ সান্যাল। শচীন্দ্রনাথ সান্যাল তিনি 1924 সালে কোথায়? কানপুরে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের স্থাপনা করেন। এবং এই হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন পরবর্তী ক্ষেত্রে 1928 সালে এটির নাম পরিবর্তন করে কি করা হয়? হিন্দুস্তান সোশ্যালিস্ট। কি করা হয়? হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন বা আর্মি, ঠিক আছে। এবং এটি কোথায় করা হয়েছিল? দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম। এটা কিন্তু মনে রাখবে, ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম। এই প্রশ্নটা এসেছে অলরেডি, ঠিক আছে। ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে। এবং এটির স্থাপনা কে করেছিল? এটির স্থাপনা করেছিল চন্দ্রশেখর আজাদ, বীর চন্দ্রশেখর আজাদ, ভগৎ সিং এবং সুখদেব এবং শচীন্দ্রনাথ সান্যাল। এনারা কি করেছিলেন? হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের স্থাপনা করেন। ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হয়? কালাপাক্কাম, কাকরাপাড়, তারাপুর নাকি কাইগা? তো দেখো, প্রথম যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সেটা হয়েছিল তোমার তারাপুরে। কোথায় হয়েছিল? তারাপুরে। কবে করা হয়েছিল? 1969 সালে। এবং এটি স্থাপনার ক্ষেত্রে হেল্প কে করেছিল? হেল্প করেছিল ইউএসএ, ইউনাইটেড স্টেট, ঠিক আছে, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। এবং আমাদের বর্তমানে অ্যাক্টিভ যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সেটা রয়েছে 22টি, ঠিক আছে। এরপর দেখো, বিখ্যাত হিন্দি উপন্যাস তমস কে লিখেছেন? যশপাল, নাগেন্দ্র, ভীষ্ম সাহনী নাকি ত্রিলোচন? তো মনে রাখবে, তমস যে উপন্যাসটি এটি লিখেছেন ভীষ্ম সাহানি। দেখো, বুকস অ্যান্ড অথারের একটা অলরেডি অনেকগুলো ক্লাস করানো রয়েছে, তোমরা করতে পারো প্লেলিস্টে গিয়ে। এরপর দেখো, সাইমন কমিশন কখন ভারতে এসেছিল? 1927, 28, 30 নাকি 31? তো সাইমন কমিশন ভারতে এসেছিল 1928 সালে। এবং সাইমন কমিশনের গঠন হয় কবে? গঠন হয়েছিল তোমার 1927 সালে। তাহলে সাইমন কমিশন গঠন হয়েছিল কবে? 1927, ঠিক আছে। এবং ভারতে এসেছিল কবে? 1928। সাইমন কমিশনের চেয়ারপারসন কে ছিল বা হেড কে ছিল? হেড ছিলেন জন সাইমন। কে ছিলেন? জন সাইমন, ঠিক আছে। এরপর দেখো, ডেটটাও যদি বলে যে ভারতে কবে এসেছিল, 3 ফেব্রুয়ারি, ঠিক আছে। এই সাইমন কমিশনের মানে বিরোধিতা করতে গিয়ে সাইমন গো ব্যাক যে স্লোগানটি, সাইমন গো ব্যাক, এই যে স্লোগানটি এটি কে দিচ্ছিলেন? এটি দিচ্ছিলেন তোমার লালা লাজপত রায়। তিনি শুরু করেছিলেন এবং তিনি সাইমন কমিশনের বিরোধিতা করার জন্য প্রতিবাদে নেমেছিলেন ও পুলিশের লাঠিতে তার মৃত্যু হয়, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখবে, কার? লালা লাজপত রায়, তার মৃত্যু হয়। দেখো, সাইমন কমিশনের গঠন কী জন্য করা হয়েছিল? ভারতের যে সাংবিধানিক রিফর্ম প্রয়োজন তার কারণে কিন্তু সাইমন কমিশন গঠন করা হয়েছিল। এবং তখন ব্রিটিশদের অর্থাৎ ইংল্যান্ডের পিএম ছিলেন স্ট্যানলি বাল্ডউইন, ঠিক আছে। কিন্তু এখানে যেটা সমস্যা হয়, সাইমন কমিশনে কোনো রকম ভারতীয় সদস্য না থাকার কারণে কিন্তু সাইমন কমিশনকে কি করা হয়? ব্যান করা হয় বা প্রতিবাদ করা হয় সাইমন কমিশনের বিরুদ্ধে। এবং পরবর্তী ক্ষেত্রে 1928 সালেই তখন কংগ্রেসের যে রয়েছে তাদেরকে বলা হয় যে এমন একটা সাংবিধানিক রিফর্ম আনতে যেটা প্রত্যেকটা দল নির্বিশেষে মেনে নিবে, ঠিক আছে। তখন মতিলাল নেহেরু একটা রিপোর্ট নিয়ে আসে, ঠিক আছে। মতিলাল নেহেরু এবং যে রিপোর্টটাকে বলা হয় নেহেরু রিপোর্ট। এবং এমনটাও মান্যতা আছে যে এটি ভারতের প্রথম সংবিধান হতে পারত। কোনটা? এই নেহেরু রিপোর্ট, ঠিক আছে। এরপর দেখো, সাঁচি স্তূপ কে নির্মাণ করেন? সাঁচি স্তূপ অশোক, চাণক্য, বিন্দুসার নাকি চন্দ্রগুপ্ত? তো দেখো, সাঁচি স্তূপ তৈরি করেছিলেন কে? সম্রাট অশোক।
সম্রাট অশোক মানে কথিত আছে, ঠিক আছে, বুদ্ধ মানে গৌতম বুদ্ধের যে যারা মানে বৌদ্ধ ধর্মের যারা আছে, ঠিক আছে, তারা এটা মান্যতা দেয় যে অশোক একাই প্রায় 84,000 বৌদ্ধ স্তূপ নির্মাণ করেছিলেন, ঠিক আছে। তার মধ্যে তিনটা খুব গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে সাঁচি স্তূপ, একটা হচ্ছে সাঁচি যেটা কোথায় অবস্থিত, মধ্যপ্রদেশে অবস্থিত। একটা হচ্ছে ধামেকা, ধামেকা এটা কোথায় অবস্থিত, ইউপিতে। এবং আরও একটি হচ্ছে তোমার ভারহুট, ভারহুট এটা কোথায় অবস্থিত, এটা মধ্যপ্রদেশে। তো এই তিনটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। মনে রাখবে এই সম্রাট অশোকেই কিন্তু কাশ্মীরের নামকরণটাও করেছিল, হ্যাঁ, প্রশ্ন আসে তো। এরপর দেখো সাঁচি স্তূপ, সাঁচি স্তূপ ইউনেস্কোর যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে সেখানে কিন্তু যুক্ত আছে। এবং কত সালে যুক্ত করা হয়, 1989 সালে যুক্ত করা হয়, ঠিক আছে। সাঁচি স্তূপকে 1989 সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে যুক্ত করা হয়। এবং সাঁচি স্তূপে যদি বলা হয় পূর্ব নাম কি, মানে আগে এটা সাঁচি স্তূপ নামে পরিচিত ছিল না, তখন এটির নাম ছিল কাঁকনাম, ঠিক কী ছিল, কাঁকনাম স্তূপ, ঠিক আছে। নেক্সট, ভারতের প্রথম জাতীয় পতাকা 1906 সালে কোথায় উত্তোলন করা হয়, পাটনা, কলকাতা, আহমেদাবাদ নাকি নয়াদিল্লি। তো দেখো ভারতের প্রথম যে জাতীয় পতাকা সেটা উত্তোলন করা হয়েছিল তোমার 1906 সালে কলকাতাতে। ডেট কবে, 1906 সালের 7ই আগস্ট, আগস্ট 7, ঠিক আছে। কোথায় করা হয়েছিল, কলকাতার যে পার্সি বাগান, ঠিক আছে, কলকাতার কোথায়, পার্সি বাগানে, পার্সি বাগানে প্রথম ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এবং সেই পতাকাটির মাঝে কি লেখা ছিল, বন্দে মাতরম, বন্দে মাতরম, ঠিক আছে, এটা মাঝখানটায় লেখা ছিল। এবং 1906 সালের এই যে পতাকা উত্তোলন, এটার থেকেই অনুপ্রেরণা নিয়ে, 1907 সালে, 1907 সালে ম্যাডাম বিকাজি কামা, কি নাম, ম্যাডাম বিকাজি কামা, ঠিক আছে, বিদেশে জার্মানিতে ভারতের পতাকা উত্তোলন করেন। জার্মানিতে একটা ইন্টারন্যাশনাল সোশ্যালিস্ট কনফারেন্স হচ্ছিল 22 আগস্ট 1907, ঠিক আছে, 22 আগস্ট 1907 ম্যাডাম বিকাজি কামা জার্মানিতে ভারতের পতাকা উত্তোলন করেছিলেন। এবং ভারতের পতাকা বিদেশে উত্তোলনকারী প্রথম ব্যক্তি হচ্ছে ম্যাডাম বিকাজি কামা, ঠিক আছে। এরপর দেখো এই যে 1906 সালের যে পতাকাটি উত্তোলন করা হয় তার ডিজাইনটা কে করেছিল, বলা হয় সিস্টার নিবেদিতা, সিস্টার নিবেদিতা নাকি এটির যে ডিজাইন সেটা তিনি তৈরি করেছিলেন। এরপর দেখো পোখরানের দ্বিতীয় পারমাণবিক পরীক্ষার কোড নাম কি, পোখরানের দ্বিতীয় পারমাণবিক ভারতের, ঠিক আছে, লাফিং বুদ্ধা, স্মাইলিং বুদ্ধা, অপারেশন রিসার্চ নাকি অপারেশন শক্তি। তো দ্বিতীয় যে পারমাণবিক পরীক্ষা সেটার নাম ছিল অপারেশন শক্তি এবং এটি সাকসেসফুল হয়েছিল। 1998 সালে এই অপারেশনটি করা হয় বা এই পরীক্ষাটি করা হয়। তখন সরকার ছিল অটল বিহারী বাজপেয়ীর এবং তিনি এই পরীক্ষাটা সফল হওয়ার পরে একটি স্লোগান দিয়েছিলেন, জয় জওয়ান জয় কিষান জয় বিজ্ঞান। জয় জওয়ান জয় কিষান ছিল লাল বাহাদুর শাস্ত্রীর এবং জয় জওয়ান জয় কিষান জয় বিজ্ঞান এই যে স্লোগানটি এটি দিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী। এবং ভারতের যে প্রথম পারমাণবিক পরীক্ষা সেটা হয়েছিল 1974 সালে এবং তার কি কোড নাম ছিল, তার কোড নাম ছিল স্মাইলিং বুদ্ধা। কি নাম ছিল, স্মাইলিং বুদ্ধা। এরপর দেখো যখনই পারমাণবিক পরীক্ষার কথা আসছে তাহলে অ্যাটম বোমের কথা যখন আসছে মনে রাখবে দুটা শহর, একটা হচ্ছে হিরোশিমা আর একটা হচ্ছে নাগাসাকি। হিরোশিমা মানে এখনও পর্যন্ত এই দুটো শহরের উপরেই কিন্তু পরমাণু বোমা ফেলা হয়, হিরোশিমা এবং নাগাসাকি। নাগাসাকি, ঠিক আছে, হিরোশিমা ও নাগাসাকি। হিরোশিমাতে কবে বোমটি ফেলা হয়েছিল, 1945 সালের 6ই আগস্ট, ঠিক আছে, 1945-এর 6ই আগস্ট। এবং এখানে যে বোমটি ফেলা হয়েছিল তার কোড নাম কি ছিল, লিটল বয়,
ঠিক আছে, পরীক্ষাতে আসে লিটিল বয়। এবং নাগাসাকিতে তার 3 দিন পরে 1945-এর 9 আগস্ট ফেলা হয় এবং এটির নাম কি ছিল? ফ্যাটম্যান। ফ্যাটম্যান এটার কোড নাম ছিল, ঠিক আছে, ফ্যাটম্যান। এরপর দেখো জাতিসংঘ পরিষদের মানে হচ্ছে ইউএনও, ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের কতজন অপারমানেন্ট মানে হচ্ছে কি বলবো, যেটা পার্মানেন্ট নয়, ঠিক আছে, সদস্য আছে? 10 জন, 12 জন, 14টা নাকি 15টি? তো দেখো ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, ঠিক আছে, ইউএনও, তার 15 জন কি থাকে? পার্মানেন্ট সদস্য হয় না, যারা নন পার্মানেন্ট 15 জন সদস্য থাকে, ঠিক আছে। তো দেখো ইউএনও যার সম্পূর্ণ নাম হচ্ছে কি ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, ঠিক আছে। এটির স্থাপনা কবে হয়? এটির স্থাপনা হয়েছিল 1945 সালে। কবে হয়েছিল? 1945-এ। এটির হেডকোয়ার্টার কোথায়? নিউ ইয়র্ক, ঠিক আছে, নিউ ইয়র্কে হচ্ছে, নিউ ইয়র্কে এটার হেডকোয়ার্টার। এবং যদি বলা হয় কোন নদীর কিনারায়? হাডসন নদীর কিনারায়, ঠিক আছে, পরীক্ষাতে এটাও চলে এসছে, হাডসন নদীর কিনারায়। আবার আইল্যান্ডও জিজ্ঞেস করতে পারে, ম্যানহাটন আইল্যান্ড, ঠিক আছে, ম্যানহাটন আইল্যান্ড, ঠিক আছে। তো দেখো এই যে ইউনাইটেড নেশন অর্গানাইজেশন আছে, এর আগে কি নাম ছিল? এটা তো এখন নাম হয়েছে, এর আগে নাম ছিল দ্য লিগ অফ নেশন। পূর্বগামী সংস্থার নাম ছিল দ্য লিগ অফ নেশন, ঠিক আছে। এটা স্থাপনা হয়েছিল 1920-তে এবং এটির হেডকোয়ার্টার ছিল জেনেভাতে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে এটাকে পরিবর্তন করে দ্য ইউনাইটেড নেশন অর্গানাইজেশন স্থাপনা করা হয়। এবং ইউনাইটেড নেশন অর্গানাইজেশন যখন স্থাপনা করা হয় তখন টোটাল ফাউন্ডিং মেম্বার ছিল 51টি দেশ, যার মধ্যে একটি দেশ সিগনেচার করেনি, যাকে বলা হচ্ছে পোল্যান্ড, সিগনেচার করেনি। এরপর তোমরা বলো যে নবীনতম দেশটি কে যে ইউএনওর সাথে যুক্ত হয়েছে? এরপর দেখো ইউনাইটেড নেশন অর্গানাইজেশন বা ইউএনও, তার হচ্ছে টোটাল 6টা অর্গ্যান, ঠিক আছে, গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটা হচ্ছে ইউএন সিকিউরিটি কাউন্সিল, ইউএন সিকিউরিটি কাউন্সিল, ঠিক আছে। এইখানে দেখো 2 ধরনের সদস্য হয়, একটা হচ্ছে পার্মানেন্ট আর একটা হচ্ছে নন পার্মানেন্ট, ঠিক আছে। এই পার্মানেন্ট এবং নন পার্মানেন্ট কারা কারা? দেখো পার্মানেন্ট থাকে 5টি দেশ, ঠিক আছে। একটা হচ্ছে তোমার লিখে নাও, একটা হচ্ছে ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, রাশিয়া, ঠিক আছে, ফ্রান্স, ইউকে এবং চায়না। এই টোটাল 5টা দেশ পার্মানেন্ট সদস্য। নন পার্মানেন্ট কতজন থাকে? 15টা দেশ থাকে, ঠিক আছে। তো দেখো যারা পার্মানেন্ট সদস্য তাদের কাছে একটা ক্ষমতা থাকে, সেটা হচ্ছে ভিটো পাওয়ার। ভিটো পাওয়ার, যে কোনো বিলের উপর, আন্তঃরাষ্ট্রীয় যে কোনো বিলের উপর যদি কোনো একটা দেশ ভিটো পাওয়ার লাগিয়ে দেয়, সেক্ষেত্রে সেই বিলটা কিন্তু রদ হয়ে যায়, মানে বন্ধ হয়ে যায়। তো তার জন্যই রাশিয়াকে কিন্তু এখনও থামানো যায়নি, কারণ তার কাছে কি আছে? ভিটো পাওয়ার আছে। আমাদের ভারতবর্ষ ইউএনওর যদিও ফাউন্ডিং মেম্বার, তবুও কিন্তু ভারতবর্ষের কাছে কি নেই? ভিটো পাওয়ারটি নেই, ঠিক আছে। চলো নেক্সট দেখো, রাজা রবি বর্মা কিসের জন্য বিখ্যাত? চিত্রশিল্পী, কবি, গণিতবিদ নাকি গায়ক? তো রাজা রবি বর্মা তিনি চিত্রশিল্পের জন্য বিখ্যাত। তার বিখ্যাত একটা পেন্টিং হচ্ছে যশোদা এবং কৃষ্ণের চিত্র, মা যশোদা এবং কৃষ্ণের যে চিত্র, ঠিক আছে। এটা খুব গুরুত্বপূর্ণ, মানে ফেমাস একটা চিত্র, তার আঁকা একটা পেন্টিং। এই রাজা রবি বর্মাকে কি বলা হয়? ভারতীয় শিল্পকলার জনক, ভারতীয় শিল্পকলার জনক বলা হয় রাজা রবি বর্মাকে। এবং রাজা রবি বর্মাকে রাজা উপাধিটি কে দিয়েছিলেন? লর্ড কার্জন, ঠিক আছে। কে দিয়েছিলেন? লর্ড কার্জন
রাজা রবি বর্মাকে রাজা উপাধিটি দিয়েছিলেন এবং ব্রিটিশ সরকার রাজা রবি বর্মাকে একটি উপাধি দিয়েছিলেন। কি উপাধি? কাইসার এ হিন্দ। কাইসার এ হিন্দ, ঠিক আছে, এই উপাধিটি রাজা রবি বর্মাকে দেওয়া হয়েছিল। এরপর দেখো ভারতের প্রথম হাইকোর্ট কোথায় প্রতিষ্ঠিত হয়? কলকাতা, দিল্লি, মুম্বাই নাকি মাদ্রাজ? তো ভারতের প্রথম যে হাইকোর্ট সেটা কলকাতাতে স্থাপনা করা হয়। একই বছরে 1862 সালে কি করা হয়? কলকাতাতে হাইকোর্ট স্থাপনা করা হয় এবং এই সেম ইয়ারে টোটাল 3টা হাইকোর্ট ভারতবর্ষে স্থাপনা করা হয়। একটা হচ্ছে তোমার মুম্বাই, কলকাতা এবং মাদ্রাজ। মুম্বাই বা বোম্বে তখনকার, মাদ্রাজ মানে চেন্নাই এবং কলকাতা। কলকাতাটা হচ্ছে সব থেকে প্রাচীন এবং প্রথমে এটির স্থাপনা করা হয়। এবং দিল্লি যে হাইকোর্ট আছে সেটা কবে স্থাপনা করা হয়? দিল্লিটা হচ্ছে তোমার 1966 সালে স্থাপনা করা হয়, ঠিক আছে। তো দেখো ভারতের যে প্রথম সুপ্রিম কোর্ট, এরপর যদি সুপ্রিম কোর্টের কথা বলা হয় সেটাও কিন্তু কলকাতাতে স্থাপনা করা হয়েছিল। দেখবে মিসলেনিয়াসে একটা পরীক্ষা ছিল যে ভারতের প্রথম সুপ্রিম কোর্ট কলকাতাতে স্থাপনা করা হয় এবং তার প্রথম চিফ জাস্টিস কে ছিলেন? তো তার প্রথম চিফ জাস্টিস ছিলেন কে? এলিজা ইম্ফে। এবং এই কলকাতাতে 1774 সালে এটির স্থাপনা করা হয়। 1773-এর যে রেগুলেটিং অ্যাক্ট তার মাধ্যমেই কলকাতাতে সুপ্রিম কোর্টের স্থাপনা করা হয়েছিল। এরপর দেখো ভারতের যে নর্থ ইস্ট রাজ্যগুলো রয়েছে, ঠিক আছে, যাদেরকে আমরা 7 সিস্টার বলি, তার মধ্যে 3টা রাজ্যের কিন্তু শুধুমাত্র হাইকোর্ট রয়েছে এখনও। একটা হচ্ছে মেঘালয়, একটা হচ্ছে ত্রিপুরা আর একটা হচ্ছে মণিপুর। এই 3টা রাজ্যের নিজস্ব হাইকোর্ট রয়েছে। বাকি যতগুলো রাজ্য রয়েছে প্রত্যেকের হাইকোর্ট হচ্ছে আসামের যে গুয়াহাটি হাইকোর্ট, ঠিক আছে। এবং মনে রাখবে কলকাতা হাইকোর্ট আন্দামান এবং নিকোবরের হাইকোর্টও কিন্তু কলকাতাতেই, ঠিক আছে। আরটিআই আইন কখন কার্যকর হয়? রাইট টু ইনফরমেশন অ্যাক্ট কখন কার্যকারী হয়? মনে রাখবে অক্টোবর 2005, ঠিক আছে, অক্টোবর 2005। এবং ভারতে আরটিআই প্রণয়নকারীর জনক বলা হয় অরুণা রয়। অরুণা রয়। নেক্সট দেখো কি প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনা কোন বছর চালু করা হয়? পিএম সুরক্ষা যোজনা 2003 সালে। কত? 2003 সালে শুরু করা হয়। এরপর দেখো আকবর কখন সম্রাট হয়েছিল? 1552, 1550, 60 নাকি 56? তো আকবর সম্রাট হয়েছিল 1556-তে এবং তার যে শাসনকাল 1556 থেকে 1605। 1556 থেকে 1605 হচ্ছে তার শাসনকাল এবং তিনি 1542-এ জন্মগ্রহণ করেছিলেন। কোথায় করেছিলেন সেটাও গুরুত্বপূর্ণ, অমরকোটে, ঠিক আছে, অমরকোট। তো ওইখানকার রাজা কে ছিলেন? রানা বীর সাল। রানা বীর সালের, ঠিক আছে, রানা বীর সাল, তার মহলেই কিন্তু তিনি জন্মগ্রহণ করেন। আকবর তার শাসনকালে 3টি খুব গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন 1564-তে, ঠিক আছে। তিনি কি করেছিলেন? জজিয়া কর সমাপ্ত করেছিল। জজিয়া কর সমাপ্ত 1564-তে। 1571-এ ফতেপুর সিক্রির স্থাপনা করেন এবং তিনি আরও একটি করেছিলেন, দিন এ ইলাহি, একটা নতুন ধর্মমতের স্থাপনা করেছিলেন। এরপর দেখো নিচের কোনটিতে গোদাবরীর উৎপত্তি হয়েছে? যমুনেত্রী, ব্রহ্মগিরি, কুর্গের পাহাড় নাকি গঙ্গোত্রী? তো দেখো যমুনেত্রীর থেকে যমুনা, ব্রহ্মগিরি থেকে কিন্তু গোদাবরী নদীটির সৃষ্টি হয় এবং এই ব্রহ্মগিরি পাহাড়ে ভারতের প্রথম কফি চাষ হয়েছিল। কফি, কফি মানে ফুলকপি বাঁধাকপি নয়, ঠিক আছে। কফি চাষ কোথায় হয়েছিল? ব্রহ্মগিরি পাহাড়ে, কর্ণাটকে। এরপর দেখো গান্ধীসাগর বাঁধ কোন রাজ্যে নির্মিত হয়েছে? গান্ধীসাগর মহারাষ্ট্র, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ নাকি রাজস্থান? তো গান্ধীসাগর বাঁধ হচ্ছে মধ্যপ্রদেশের। মহারাষ্ট্রের কয়েকটি বাঁধ যেমন রয়েছে তোমার একটা কোয়না পরিযোজনা, খুব গুরুত্বপূর্ণ, কোয়না, ঠিক আছে। এবং হিমাচল প্রদেশের দুটা, একটা হচ্ছে নাথপা ঝাকরি, নাথপা ঝাকরি, আর একটা হচ্ছে পোং বাঁধ, পোং বাঁধ, ঠিক আছে।
এরপর দেখো ইউআরএল সম্পূর্ণ নাম কি? ইউনিফর্ম রিসোর্স লোকেটার, ইউনিফর্ম রিমোট লোকেটার, ইউনিভার্সাল রিমোট লোকেটার, ইউনিভার্সাল রিমোট ল্যান্ড নাকি ইউনিভার্সাল রিসোর্স লোকেটার? তো দেখো এই প্রশ্নটা ডাব্লিউবিপিতেও এসেছিলো, ঠিক আছে, ডাব্লিউবিপি 2017-তে সম্ভবত। তো ইউআরএল তার সম্পূর্ণ নাম হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটার। ঠিক সেরকমভাবে আমরা কি ইউজ করি? ডাব্লিউডাব্লিউডাব্লিউ, ঠিক আছে, এইটার সম্পূর্ণ নাম কি হচ্ছে? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ঠিক সেরকম আমরা ইউজ করি, বলি আইপি অ্যাড্রেস পাওয়া যাচ্ছে না, দেখবে ডিটেকটিভ স্টোরিতে আইপি অ্যাড্রেস এখন বেশি প্রচলন। তো আইপি হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। কি নাম? ইন্টারনেট প্রোটোকল, ঠিক আছে, ইন্টারনেট প্রোটোকল। ঠিক সেরকম আমরা ইউজ করি এইচটিটিপি, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর প্রোটোকল, ঠিক আছে। ঠিক সেরকম আমরা ইউজ করি এইচটিএমএল, তোমরা শুনেছো সকলে, এইচটিএমএল হাইপার টেক্সট মেকআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। নেক্সট দেখো কি রয়েছে, সবচেয়ে বড় বক্সাইট উৎপাদনকারী রাজ্য কোনটি? উড়িষ্যা, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ নাকি গুজরাট? তো সবচেয়ে বড় বক্সাইট উৎপাদনকারী রাজ্য হচ্ছে তোমার উড়িষ্যা। উড়িষ্যার কোথায়? কালাহান্ডি। কোথায়? কালাহান্ডি, ঠিক আছে। তাছাড়া আছে সম্বলপুর, কোরাপুর। এইখানে কি সবথেকে বেশি পরিমাণে বক্সাইট পাওয়া যায়। সোনা কোথায় পাওয়া যায়? সোনা কোন কোন রাজ্যে পাওয়া যায়? একটা হচ্ছে কর্ণাটকে জানো সবথেকে বেশি পরিমাণে সোনা পাওয়া যায়, কোলার গোল্ডফিল্ড, কেজিএফ। তাছাড়া অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানার যে কাকতীয় বংশ তৎকালীন সময়ে, সেই কাকতীয় বংশের রুদ্রপ্রতাপের কাছেই প্রথমবার ছিল কোহিনূর হীরা, যেটা কি হয়েছিল, আলাউদ্দিন খলজির যে সেনাপতি মালিক কাফুর তিনি নিয়ে গিয়েছিলেন। আর অভ্রক, এটাও গুরুত্বপূর্ণ, অভ্রক কোথায় কোথায় পাওয়া যায়? মানে হচ্ছে অভ্র যেটাকে আমরা বলি মাইকা, ঠিক আছে, কোথায় কোথায় পাওয়া যায়? ঝাড়খণ্ডে পাওয়া যায়, বিহারে পাওয়া যায়, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান এবং ওয়েস্ট বেঙ্গলেও পাওয়া যায়, ওয়েস্ট বেঙ্গলের পুরুলিয়াতে পাওয়া যায়, ঠিক আছে। এরপর দেখো মানুষের কোন অঙ্গ পিত্তরস উৎপন্ন করে? তোমরা সকলে জানো লিভার বা যকৃৎ, ঠিক আছে। তো দেখো আজকে তোমাদের সাথে অনেকগুলো প্রশ্ন আলোচনা করেছি, এগুলো সমস্তই 4 জানুয়ারি 2021 প্রথম শিফট CBT 1, ঠিক আছে, সেখানে প্রশ্নগুলো এসেছিলো। তো যদি তোমরা চাও আরও এরকম PYQ ক্লাস হোক, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিতে লাইক দিবে এবং চ্যানেলটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে ও কমেন্ট করবে তোমাদের কীরকম লাগছে, তোমরা চাও কি না সেটা কমেন্ট বক্সে জানাবে। তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ, ধন্যবাদ।